ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি নাজিয়া পানা। দারাজ সহ 23টি ই-কমার্স প্রতিষ্ঠান ও তাদের স্বত্বাধিকারীদের ব্যাংক হিসেবে তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বিএফআইইউ এর সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে 3টি গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তালিকা অনুযায়ী এই হিসেব চাওয়া হয়েছে। দারাজ ছাড়াও তালিকায় রয়েছে প্রিয় শপ, বাংলাদেশ ডিল, ইনফিনিটি, আলিফ ওয়ার্ল্ড, ওয়ালমার্ট, এমসিবিডি, এনএক্স ওয়ার্ল্ডওয়াইড, ব্রাইট হ্যাশ, ডেডরিক, আকাশ নীল, গেজেটমার্ট.com এবং এর স্বত্বাধিকারী। এছাড়াও স্বাধীন, সেরেস্তো.com, আস্থার প্রতীক, টিকটিকি, শপ আপ, ইলোন, বাড়িদোকান.com, ইশপ ইন্ডিয়া, বিডি লাইক, শানটিউন, চলন্তিকা, সুপম প্রোডাক্ট, নিউ নাভানাও তাদের স্বত্বাধিকারীদেরও তথ্য চেয়েছে বিএফআইইউ। মাসব্যাপী কর সংগ্রহ কার্যক্রমে তৃতীয় দিনেও খুব একটা জমেনি। রিটার্ন দাখিল ও ইটিআই নিবন্ধনের ব্যবস্থা সহ মেলার সকল সুবিধা থাকলেও কর আদায়ে তেমন সাড়া পড়েনি। তবে মাসের মাঝামাঝি সময়ে রিটার্ন দাখিল বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছবি বলে দিচ্ছে তৃতীয় দিনেও নিষ্প্রভ মাসব্যাপী কর সংগ্রহ কার্যক্রম। দিনের শুরুতে আয়কর রিটার্ন দাখিল কম হলেও বেলা বাড়ার সাথে বাড়তে থাকে পরিধি। করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও দেশব্যাপী 31টি কর অঞ্চলে মেলার আদলেই শুরু হয়েছে কর সংগ্রহ কার্যক্রম। একাধিক বুথ বসানো হয়েছে দেশের 649টি সার্কেল অফিসে। মেলা না হলেও নির্বিঘ্নে রিটার্ন জমা দিতে রাজস্ব বোর্ডের এমন আয়োজনে খুশি করদাতারা। ওখানে এক সপ্তাহ ধরে খুব গ্যাদারিং, অনেক সমস্যা হয়, লাইনে দাঁড়াতে হয়, অনেক লোকের চাপ। আগে যেরকম হয়েছে 1 থেকে 7 তারিখ থাকতো 7 দিন, তার চেয়ে এখন 1 থেকে 30 তারিখ যেটা হয়েছে এটা কিন্তু আরেকটু ফ্লেক্সিবল হলো, আর আমাদের জন্য আমি মনে করি আরেকটু সুবিধে হলো। আমি এখানে অত্যন্ত ভালো সেবা পেয়েছি এবং আশাবাদ এবং সার্টিফিকেট পর্যন্ত ওনারা আমাকে প্রদান করেছে, যেটা না নিয়ে আর মন্তব্য প্রকাশ করার মতো না। আমি অলওয়েজ গুড মনে করি। 2010 সালে প্রথমবার কর মেলা শুরুর পর থেকে রিটার্ন দাখিলে মানুষের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি দায়িত্বও বেড়েছে রাজস্ব কর্মকর্তাদের। তাই মেলা না হলেও নিচ্ছেন নিরবচ্ছিন্ন সেবা। কোন মাসে মানুষের সারা মোটামুটি আসে, মানুষের ওই যে ব্যাংকের পে অর্ডার করবে, চালান করবে, হয়তো 15 তারিখের পরে হয়তো চাপ বেশি বাড়বে। যেটা হয় যে শেষ সপ্তাহে আমাদের প্রচণ্ড ভিড় হয়। আমি করদাতাদের এবং আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করছি যেন এখন থেকেই সবাই রিটার্ন দাখিল করেন, শেষ সময় যেন ভিড় প্রদান না করেন। করদাতাদের ভোগান্তিহীন সেবা নিশ্চিতে দেশব্যাপী তদারকি করছে এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে 11 সদস্যের স্টিয়ারিং কমিটি। মুন্নাফ রশিদ, চ্যানেল 24, ঢাকা। চলতি অর্থ বছরের সেপ্টেম্বরে সঞ্চয়পত্র বিক্রিতে সরকারের আয় হয়েছে 2,825 কোটি টাকা, যা মাসের ব্যবধানে কমেছে 22.15%। জাতীয় সঞ্চয়পত্রের স্কিমগুলোতে মুনাফার হার কমানোর কারণেই সঞ্চয়পত্র বিক্রি কমেছে বলে জানান অর্থনীতিবিদরা। চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রিতে 32,000 কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে অর্থ বছরের প্রথম প্রান্তিকে এসেছে 8,558 কোটি টাকা, যা বছরের মোট লক্ষ্যমাত্রার 26.74%। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মাসিক হিসেবে সর্বোচ্চ 3,629 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয় আগস্টে। বাজার ও মুদি দোকানের পর এবার সয়াবিন তেলের দাম বাড়ল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবিতে। আজ থেকে শুরু হওয়া ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে, যার প্রতি লিটার বিক্রি হচ্ছে 110 টাকা দরে। সংস্থাটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে 25 অক্টোবর পর্যন্ত 100 টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করে টিসিবি। বাড়ানো হয়েছে মসুর ডালের দামও। 5 টাকা বাড়িয়ে এই পণ্যের দাম কেজি প্রতি নির্ধারণ করা হলো 60 টাকা। কেজি 55 টাকায় অপরিবর্তিত রয়েছে চিনির দাম। এবার প্রতি ট্রাকে দৈনিক সর্বোচ্চ 600 কেজি করে চিনি ও মসুর ডাল, 1000 কেজি পেঁয়াজ ও 600 লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হবে। আর 2 কেজি করে চিনি ও মসুর ডাল, 30 টাকা দরে সর্বোচ্চ 5 কেজি পেঁয়াজ এবং সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল নিতে পারবেন প্রত্যেক গ্রাহক। ধরিত্রীকে বাঁচাতে সবুজ অর্থনীতিতে বিনিয়োগে দ্রুত পদক্ষেপ নিতে হবে। গ্লাসগোর জলবায়ু সম্মেলনের 4র্থ দিনে এই কথা বলেন বিশ্ব নেতারা। সম্মেলনে অংশ না নেওয়ায় বাইডেনের সমালোচনার কড়া জবাব দেয় চীন। বলা হয়, জলবায়ু পরিবর্তনে যথাযথ পদক্ষেপ দরকার, শুধু মুখের বুলিতে কাজ হবে না।
এদিকে 2050 সালের মধ্যে সবার আগে যুক্তরাজ্যের কার্বন নিঃসরণে শূন্যের কোটায় নামিয়ে আনতে আর্থিক ও বাণিজ্যিক কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় দেশটির সরকার। দেশের রপ্তানিমুখী পণ্যে বড় অবদান তৈরি পোশাক খাতের, যা রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। বছরের শুরুতে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার সুপারিশ মিললেও প্রস্তুতি নেই খুব একটা। উৎপাদনশীলতায় পিছিয়ে থাকা সহ জিএসপি প্লাস সুবিধা পেতে রয়েছে শর্তের বেড়াজাল, যদিও তা শিথিলে সমন্বিত উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদ জানাচ্ছেন বিস্তারিত। বছরের শুরুতেই মিলেছে সুখবর, যদিও উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় সংযুক্তিতে অপেক্ষা আরও অন্তত 5 বসন্তের। এরপর হারাতে হবে শুল্কমুক্ত সুবিধা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বড় সহযাত্রী তৈরি পোশাক। যদিও পণ্য বৈচিত্র্য, দক্ষ শ্রমিকের অভাব আর নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনার পরও পদক্ষেপ অপ্রতুল। পরিবর্তিত প্রেক্ষাপটে শুল্কমুক্ত সুবিধা প্রাপ্তির নতুন সমাধান জিএসপি প্লাসও যেন দূর পথের পথিক। এমনই বাস্তবতায় এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা প্রস্তুত দেশের পোশাক খাত? প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই প্রোডাক্টিভিটির কোনো বিকল্প নাই, কিন্তু প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতেই হবে। জিএসপি প্লাস নেওয়ার ক্ষেত্রে যে কন্ডিশনগুলি ফুলফিল করা, এটা হয়তো আমরা করে ফেলব, বাট পরবর্তীতে টোটালি যখন জিএসপি প্লাসও যখন চলে যাবে, তখনকার পরিস্থিতি পরিবেশ ওই পর্যায়ে ওই পর্যন্ত আমাদেরকে প্রস্তুত হতে হবে। এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এপিওর তথ্য মতে উৎপাদনে প্রতিযোগী দেশগুলোর মধ্যে শুধুই কম্বোডিয়ার উপরে বাংলাদেশ। বাকি দেশগুলোর সাথে ব্যবধান যোজন যোজন। তাই দীর্ঘমেয়াদে টিকে থাকতে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। পণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে যাতে আমরা এই বাড়তি শুল্কের চাপটি অ্যাডজাস্ট করতে পারি, এবং সেজন্য উৎপাদনশীলতা, দক্ষতা বৃদ্ধি করা, শুধু শ্রমিক না, কারখানা পর্যায়ে সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি করা, সেই জায়গাটিতে নজর দেওয়া। এদিকে জিএসপি প্লাসের নতুন শর্তের বেড়াজালে আগামীর ভাবনা ভাবাচ্ছে ভালোই। সবকিছু ঠিকঠাক রাখতে তাই সমন্বিত উদ্যোগের পাশাপাশি বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের নতুন বাজারে যাওয়া, নতুন বাজার খোঁজা এবং কি নতুন পণ্য বাস্কেটে আমাদের সক্ষমতা দেখানো, এটি কিন্তু আগামী দিনে প্রয়োজন হবে। পাশাপাশি নতুন বাজারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে যে সম্ভাবনাময় বাজারগুলোর সঙ্গে আমরা যদি এফটিএ করতে পারি, অন্য যে দেশগুলো গ্র্যাজুয়েট করতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে, তাদেরকে সাথে নিয়েও এক ধরনের কৌশলী আলোচনা হতে পারে, যাতে ইউরোপিয়ান ইউনিয়ন সম্মিলিতভাবে এই গ্র্যাজুয়েশন কান্ট্রিগুলোর বিষয়গুলোকে মতামত বা তাদের মতামতগুলোকে গুরুত্ব দেয়। জিএসপি প্লাস পেতে মানবাধিকার, সুশাসন ও শ্রমিকের অধিকার বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। মুন্নাফ রশিদ, চ্যানেল 24, ঢাকা। ঝিনাইদহে সরকারি ভাতার টাকা পাননি 2000-এর বেশি বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা। থানায় অভিযোগ করেও মেলেনি প্রতিকার। সমাজসেবা অধিদপ্তরের দাবি, সংঘবদ্ধ একটি চক্র তুলে নিয়েছে ভাতার টাকা। সাদ্দাম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটির এই খুপড়ি ঘরে বসবাস শিকারপুর গ্রামের রাহেলা বেগমের। বয়স্ক ভাতার 500 টাকা আর নানাজনের সহায়তায় জীবন চলে কোনো রকমে। তবে গেল 6 মাসের ভাতা না পেয়ে চরম দুর্দশা তার। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর থেকে নগদ অ্যাকাউন্টে ভাতা পাঠানোর কথা বলা হলেও তা পাননি রাহেলা। অসুবিধায় খাতে পাচ্ছি না, চাল মাল কিনতে পারছি না, তরি তরকারি কিনতে পারছি না, কি ডে কিনে খাবো। ঝিনাইদহের 6 উপজেলার 2000-এর বেশি বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবার অবস্থা রাহেলার মতোই। সরকারি ভাতার এই 9-6 অভিযোগের তীর স্থানীয় সমাজসেবা কর্মকর্তাদের দিকে। ভাতা টাকাটা পাইনি, তা অফিসে গেলি কয় যে ওই মোবাইলই চলে গিয়েছে, তো মোবাইলই আসেনি, টাকাও আমি তুলিনি। ওনারা বলে যে চলে যাবে না, সমস্যা চলে যাবে না, এই বলে আর আসে না। অসহায় বিধবা, যাদের স্বামী নাই, যাদের টাকা এরা মেরে খাচ্ছে, এদের অবশ্যই বিচার হওয়া দরকার। ভাতাভুক্ত 2000-এর বেশি মানুষের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন সহকারী পরিচালক। পুলিশের দাবি, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আমরা টাকাটা ডিসবার্সমেন্ট করে দিলাম, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড় দিয়ে দিয়েছে, হ্যাক হয়েছে অথবা সফটওয়্যারের মাধ্যমে হোক, যেভাবে হোক টাকাটা তারা অন্যরা তুলে নিয়েছে, তারা টাকা পায়নি। এরকম বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কিছু ভাতাভোগীদেরকে থানাতে জিডি করা হয়েছে। কোথাও কোথাও তাদের নাম্বার আগে থেকেই প্রতারক চক্র তাদের নাম্বার হ্যাক করে রেখেছিল, টাকা যাওয়া মাত্রই তারা টাকা উঠিয়ে নিয়েছে, যার ফলে মূল যারা ভাতাভোগী তারা টাকা পায় নাই। তো এই বিষয়ে আমরা অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে।
দুর্নীতির অভিযোগ ওঠা এই বয়স্ক প্রতিবন্ধী ও বিধবা ভাতার পরিমাণ প্রায় ৬ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কৃষকের ক্যান্সার রোধে সুষ্ঠু বালাই ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষণ। বিশেষজ্ঞরা এমন পরামর্শ দিলেও সরকারিভাবে কোনো পদক্ষেপ নেই। সরকার এগিয়ে আসলে চতুর্থ প্রজন্মের সবুজ মার্কা বালাইনাশক দেশেই উৎপাদন ও বাজারজাত সম্ভব বলছেন বিনিয়োগ বিশ্লেষকরা। রিজভি হাবিবের প্রতিবেদন। নিরাপদ খাদ্যের উৎস নিয়ে আলোচনা সর্বত্র। প্রতি হেক্টরে বিশ্বে সর্বোচ্চ 13 কেজির বেশি বালাইনাশক ব্যবহার করেও চীনের খাবারকে বলা হচ্ছে নিরাপদ। শুধু কি চীন? প্রতি হেক্টরে জাপানে 12 কেজি, যুক্তরাষ্ট্র ও কানাডায় 2.5 কেজি এবং জার্মানিতে 4 কেজি বালাইনাশক ব্যবহার করেও মিলছে নিরাপদ খাদ্য। এই পরিসংখ্যান দিচ্ছে ওয়ার্ল্ডোমিটার। কিন্তু বাংলাদেশ প্রতি হেক্টরে মাত্র 1.25 কেজি বালাইনাশক ব্যবহার করেও পাচ্ছে না নিরাপদ খাদ্য। উল্টো নানা রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছেন কৃষক। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দেশে বহুল ব্যবহৃত অর্গানো কার্বামেট ও অর্গানো ফসফেট গ্রুপের বালাইনাশক কৃষকের জন্য বিষের পেয়ালা। তাই গুরুত্ব দেন সবুজ মার্কা বালাইনাশক ব্যবহারে। অর্গানো ফসফেট এবং কার্বামেট পেস্টিসাইডটা নিউরোটক্সিক পেস্টিসাইড। এই পেস্টিসাইডগুলো আমাদের যে বালাই বা কীট পতঙ্গকে যে পদ্ধতিতে মেরে ফেলে বা এগুলোকে প্রতিরোধ করে, সেই একই পদ্ধতি আমাদের শরীরেও বিদ্যমান। অতি বিষাক্ত বালাইনাশক আমদানির পরিবর্তে অপেক্ষাকৃত কম বিষাক্ত বালাইনাশক আমাদের দেশেই উৎপাদন করতে হবে এবং এগুলোকে কৃষক যাতে ব্যবহার করে সেই ব্যাপারে সরকারি উদ্যোগ নিতে হবে। লাল মার্কার বালাইনাশক বন্ধে সরকারের পদক্ষেপ কি? এমন প্রশ্নের সদুত্তর মেলেনি কৃষি মন্ত্রণালয় থেকেও। কৃষকদের একটি আছে, নতুন কোনো জিনিস কিন্তু গ্রহণে সহজেই একজন কৃষক কিন্তু রিস্ক নিতে চায় না তার ফসলে। আপনি যখন নতুন কোনো প্রযুক্তির কথা বলবেন সে কিন্তু সহজেই নিতে চায় না। এর ভিতরে কৃষকদেরও ক্যাটাগরি আছে। আমরা বলি যে মানে একটি কথা শোনার সাথে সাথে আপনি যেভাবে রিসিভ করবেন উনি হয়তো সেইভাবে রিসিভ করবেন। উনি হয়তো দেখবেন যে আপনি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, তারপরে কিন্তু উনি ডিসিশন নেবে। এই জন্য আমাদের টেকনোলজিগুলো গ্রহণের ক্ষেত্রেও অনেকগুলো ধাপ আমাদেরকে পার হতে হয়। কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, বাঁচবে দেশ। তাই বিষাক্ত এই বালাইনাশক থেকে মুক্তি পেতে সঠিক ও সুপরিকল্পিত নীতিমালার পাশাপাশি প্রশিক্ষণ দিতে হবে কৃষকদের, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষতিকর রাসায়নিক নির্মূলে তৎপর হবেন সংশ্লিষ্ট মহল, এটাই এখন কাম্য। রিজভি হাবিব, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। সাথে থাকায় আপনাদের সবাইকে ধন্যবাদ।